ইলাপ আলগোছে কোলে তুলে নিল আয়াতকে, খাটে শুয়ে দিয়ে নিজেও আয়াতকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়াত ইলাপের বুকে ডুকরে কেঁদে উঠল। ইলাপ আলতো হাতে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কেন ইলাফ? আমি কেন? সবাই কেন আমার সাথে এমন করে বলুন না? সবাই কেন আমার বিশ্বাস নিয়ে খেলে? আমার বিশ্বাস ভালোবাসা কি এতটাই ঠুকনো যে যেভাবে পারে ভেঙে দিয়ে চলে যায়? ইলাপ কিছুই বলল না। গাঢ় চুম্বন করলো আয়াতের কপালে, শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। আয়াত গুটিসুটি মেরে পড়ে রইল। এরপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুম নেই ইলাপের চোখে। সে আয়াতের মাথায় হাত বোলাতে বোলাতে কিছু একটা ভাবতে থাকলো। নিশ্চয়ই তার পরের প্ল্যান কি সেটা কষতে থাকলো মনে মনে। এরপর বিড়বিড় করে বলল, আমার আয়াতজান। কেটে গেল আরো 10 দিন। আজ সারাদিন কেমন যেন মনমরা হয়ে থাকে। ইলাফের সাথেও তেমন কথা বলে না। দিনে দিনে ইলাফেরও কেমন যেন মাথাটা গরম হয়ে যায় হঠাৎই। আয়াতের উপর তার অধিকার বোধ আরো চড়াও হয়ে ওঠে। আজ শান্তিতে নিঃশ্বাস নিলেও যেন তাকে বলে নিতে হবে। আয়াত কিছুই বলে না। একে তো সে ভীষণ কষ্ট পেয়েছে নিতিনের কার্যকলাপ শুনে। ভঙ্গুর হয়েছে তার অন্তর, ক্ষত বিক্ষত হয়েছে তার হৃদযন্ত্র। ইলাপের প্রতিও অভিমান ধীরে ধীরে প্রখর হচ্ছে তার। কিন্তু ইলাপ যেন তার অভিমানে কোনো তোয়াক্কাই করে না। নিজের অধিকার ফলাতে সে ব্যস্ত হয়ে থাকে। এ তো 2 দিন আগের কথা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নে নিজেকে দেখছিল আর ভাবছিল, তার অন্তর কি এতটাই সাদা যে কোনো দাগ জখম যাই লাগুক না কেন আর উঠতে চায় না। আর তার ভাবনার মাঝে তখনই ইলাপ তাকে এসে হ্যাসকা টানে সরিয়ে ফেলে আয়নার সামনে থেকে। আর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই ইলাফের দিকে। ইলাপ কড়া গলায় রাগী ভাব নিয়ে বলে ওঠে, এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকো কেন আয়াতজান? আয়াত বিরক্তি নিয়ে বলে ওঠে। তো কি হয়েছে? ইলাপ কিছুটা জোর গলায় বলে ওঠে, না, তুমি আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। তোমাকে আয়না দেখবে এটাও কবুল না আমার। তোমাকে শুধু আমি দেখবো আর আমার খোদা দেখবে, ব্যাস। আয়নাও দেখতে পারবে না তোমাকে। ইলাপের অদ্ভুত কথার বিপরীতে ইলাপের বলার মতোই কিছুই ছিল না। সে তখন বিরক্তি নিয়ে ইলাপকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। আর যে অভিমান করেছে ইলাপ যেন তা বুঝতে চায় না। অথচ কয়েকদিন আগেও সে একটু জোর নিঃশ্বাস নিলেও যেন ইলাপ বুঝে যেত তার কি হয়েছে। আয়াতজান, খেতে এসো। ইলাপের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে ওঠে পরে আয়াত। ইলাপের কথার পিছে কথা বলতে ইচ্ছে হয় না তার, তাই নিঃশব্দে ইলাপের সকল আদেশ মেনে নেয়। এখন রাত 12টা ছুঁই ছুঁই। দেওয়ালে ঝোলানো ঘড়িটাই নির্দেশ করছে। আয়াত সোফার মাথায় এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎই ইলাপ তড়িৎ গতিতে এসে আয়াতকে কোলে তুলে নেয়। চমকে তাকায় আয়াত। কি করছেন কি ইলাফ? ইলাপ কিছু না বলে আয়াতকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে উঠে অবাক হয়ে যায় আয়াত। অদর জুড়ে ফুটে ওঠে অদ্ভুত অমায়িক এক হাসি। কখন করলেন এসব ইলাফ? অবাক হয়ে জিজ্ঞেস করে। তোমার পছন্দ হয়েছে আয়াত? আয়াত খুশি হয়ে এগিয়ে যায় সামনে। ছাদের মাঝ বরাবর ছোট্ট একটা টেবিল, তারপর একটি মাঝারি সাইজের রেড ভেলভেট কেক রাখা। কেকের উপর সুন্দর করে লেখা হ্যাপি টু মান্থ অ্যানিভার্সারি সুইট হাত। টেবিলের চারপাশে গোলাপের পাপড়ি ছিটানো, সাথে হরেক রকমের মোমবাতি জ্বালানো। টেবিলের নিচের চারপাশে বিস্তৃত কতগুলো লাল রঙের বেলুন। পুরো ছাদ জুড়ে আর্টিফিশিয়াল হারিকেন ল্যাম্প জ্বালানো, সেগুলোর মৃদু আলোয় পুরো ছাদ যেন এক টুকরো পূর্ণিমা। আকাশে অজ থালার মতো চাঁদ উঠেছে। আয়াত ঘুরে ঘুরে দেখতে থাকে সেগুলো। হঠাৎ একটা বড় লাল গোলাপের বুকে এগিয়ে দেয় আয়াতের দিকে। দিস রোজ ইজ ফর মাই রোজ। আয়াত হেসে ইলাপের হাত থেকে ফুলের বুকেটা নেয়। এরপর দুজনে মিলে কেক কাটে। ইলাপ আয়াতকে আগে খাইয়ে দেয়। আয়াত ইলাপকে খাওয়াতে নিলে ইলাপ আয়াতের হাত থেকে কেক নিয়ে আয়াতের গালে মাখিয়ে দেয়। এরপর আয়াতের গাল থেকে কেকটুকু খেয়ে নেয়। লজ্জে লাল হয়ে যায় আয়াত। ইলাপ এগিয়ে এসে আয়াতের কোমর জড়িয়ে ধরে। আয়াত অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে খালি কষ্ট দেন ইলাফ। আমি এখন অভিমান করেছি আপনার উপর। বলে মাথাটা নুইয়ে নেয় আয়াত। ইলাপ এক হাতে আয়াতের চিবুক ধরে মুখটা উপরে তোলে, চোখে চোখ রেখে বলে, বলেন মহারানী, আপনার অভিমান ভাঙাতে কি করতে হবে আমার? আয়াত 2 হাত বাড়িয়ে ইলাপের গলা জড়িয়ে নেয়, চোখে চোখ রেখে বলে ওঠে, আপনি তো একদিন আমাকে বলেছিলেন অভিমান করলে চুমু খেতে হয়। এখন আমিও বলছি অভিমান করলে চুমু খেতে হয়, ঠিক নাক বরাবর, ঠোঁট দিয়ে আলতো করে। যখন তখন হুঠাৎ জড়িয়ে ধরতে হয়, গাল চেপে ধরে 2 ঠোঁটে পাগলের মতো চুমু খেতে হয়। আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে বলুন?
অভিমান করলে দূরে থাকতে নেই, কাছাকাছি থাকতে হয়, একদম শরীরের সাথে মনের সাথে মিশে। দূরে থাকলে অভিমান কমে না, বাড়ে। বুঝেছেন? ইলাপ নেশালো চোখে তাকিয়ে আছে তার আয়াতজানের দিকে। আয়াত আবার বলে, অভিমান করলে তাই করতে হয়, যা করলে মন ভালো হয়ে যায়। নিজেকে অসহায় লাগে না, নিঃস্ব লাগে না। এভাবে অভিমানে দূরত্ব বাড়াতে নেই, বুঝলেন? যে অভিমানে মানুষ আরও প্রেম চায়, ভালোবাসা চায়, চায় আরও বেশি আদর। সে অভিমান উপেক্ষা করতে নেই, অভিমানকে গ্রহণ করতে শিখুন প্রিয়। মূল্য দিতে শিখুন। অভিমানের ভাষা বুঝতে পারলেই তো আপনি কেবল আমার। অভিমান তো প্রেমেরই আরেক রূপ, আরেক অংশ। অভিমান না বুঝলে ভালোবাসা হয় কি করে বলুন? অভিমানের পর আর একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন, কিন্তু আপনি আমাকে একটু ভালোবাসেন না। বলে আয়াত মাথা নুইয়ে নেয়। ইলাপ দু হাতে আয়াতের গাল ধরে আয়াতের ওষ্ঠাধর নিজের আয়াতটি নিয়ে নেয়। তার আয়াতজান বলছে কিনা সে নাকি তাকে ভালোবাসে না, নিজেকে বুঝিয়ে দিবে। আজকে বুঝিয়ে দিবে তার ভালোবাসা কত প্রকার। এত সযত্নে আঁকড়ে ধরে তার একান্ত নিজের মানুষটাকে। হোক সে খুনি, হোক সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম লোক, তাও সে তার একান্ত নিজের, তার ভালোবাসা। চাঁদ, জানিস তো তোকে ছাড়া আমি অচল, ভীষণ ফাঁকা, একেবারে শূন্য মরুভূমি। তুই তো আমার সব। আমি জানি না ঠিক কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়, কিন্তু বিশ্বাস কর, আমি সারা জীবন দু হাতে তোকে আগলে রাখবো। সৃষ্টিকর্তা ছাড়া আর কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে আলাদা করবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হয়ে যাবে এই ধরাধাম, তবুও তোর হাত কখনো ছাড়বো না আমি। বেঁধে রাখবো শক্ত করে। যদি ভেবে থাকিস কখনো মৃত্যু আমাদের আলাদা করবে, সেই ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেল। আত্মা হয়ে তোর পিছু নেব আমি। তুই যে আমার একমাত্র শেষ ঠিকানা চাঁদ। তোর তরেই তো আমার সকল সুখ, সকল ভালোবাসা। তুই ছাড়া তো আর কেউ নেই আমার। আমার একমাত্র শান্তির ঠিকানা, এক টুকরো সুখ তো তুই। আমাকে কখনো ছেড়ে যাস না রে চাঁদ। এই পৃথিবী ধ্বংস করে দেবো আমি, নিঃশেষ করে দেবো সকল কিছু। তোকে যে আমার হতেই হবে, আমার তরেই তোকে বিলীন হতে হবে। চাঁদ, আমার চাঁদ। চাঁদ, সূর্যমুখী ফুল তোর ভীষণ প্রিয় তাই না? আমাদের যখন নিজের একটা বাড়ি হবে, যখন আমরা একসাথে থাকবো, তখন তোর জন্য একটা সূর্যমুখী বাগান করব, ঠিক আমাদের বাড়ির পাশে। আর তুই পাখির মতো উড়ে উড়ে সেখানে ঘুরবি, কিন্তু আমার একমাত্র পছন্দের ফুল হলো তুই। একেবারে যেন নবপুষ্পটিত এক শুভ্র গোলাপ, মাতাল করা সুঘ্রাণ যার। শুভ্রতা ও সুঘ্রাণের চাদরে ঘেরা এক অনমনীয় ফুল, আমার ফুল। বউ, আজকে তুই আমার হয়ে গেলি। কবুল বলার সাথে সাথেই তুই আকাশের দলিল করা সম্পদ হয়ে গেলি। আমার থেকে তোকে কেউ কখনো আলাদা করতে পারবে না, শুধু সময়ের অপেক্ষা। তুই আর একটু বড় হয়ে নে, তোকে একেবারে আমার করে ফেলবো। তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ। তুই যে আমাবস্যা দূরকারী এক পূর্ণিমা। তোর আলোয় আলোকিত হবে আমার দুনিয়া। বারে বারে তুই পূর্ণিমা নিয়ে আসবি আমার আমাবস্যার মতন জীবনে। আজকে তোর আর একটা পরিচয় হয়ে গেল। আকাশের চাঁদ এখন আকাশের বউ। বউ, কি মধুর সুখকর ডাক। কতটা অধিকার বোধ লুকায়িত থাকে এই ছোট্ট একটা শব্দে। তুই এখন আমার বউ হয়ে গিয়েছিস, আমার ছোট্ট বউ। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার জন্মে গিয়েছে। তোকে আমি নিঃসন্দেহে আমার বলে দাবি করতে পারবো। চাঁদ, তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমাকে একা করে চলে গেলি? তুই তো আমাকে কথা দিয়েছিলি কখনো আমাকে একা ছেড়ে যাবি না। তুই না বলেছিস আমাকে ছাড়া তুই থাকতে পারবি না? তাহলে আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? চাঁদ, ফিরে আয় চাঁদ। তোকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তোর আকাশ কষ্ট পাচ্ছে, তুই দেখছিস না? প্লিজ চাঁদ, ফিরে আয়। তোর তো আকাশের বুকে চাঁদ হয়ে থাকার কথা ছিল, তাহলে তুই আকাশের বুকে তারা হয়ে গেলি কেন? ফিরে আয় চাঁদ, আমার কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে তোকে ছাড়া থাকতে। প্লিজ ফিরে আয়। চাঁদ, তুই বেঁচে আছিস চাঁদ। জানিস আজকে আমি ঠিক কতটা খুশি। খুব শীঘ্রই তোকে আমার করে নেব, অতি জলদি তুই আমার হবি। কিন্তু তোর চেহারা কেন পাল্টে গেল চাঁদ? আমার আগের ছাদের সাথে এই ছাদের মিল নেই কেন? কিন্তু আমি জানি তুই আমার চাঁদ। আকাশ তার চাঁদকে চিনতে কখনো এতটা ভুল করতে পারে না। তুই ফিরে এসেছিস চাঁদ। এই আকাশের বুকে তুই আবার জ্যোৎস্না ছড়াবি, আবার আমার জীবনের সকল অমাবস্যা দূর করে দিবি। চাঁদ, আমার চাঁদ, আমার জ্যোৎস্না। তুই আমাকে কেন চিনতে পারছিস না চাঁদ? তোর আমার কথা মনে নেই কেন?
তোর আকাশকে তুই ভুলে গিয়েছিস? যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারিস না, তাকে তুই ভুলে গিয়েছিস? এই করুণ সত্য আমি কিভাবে মেনে নেব বল চাঁদ? এটা কিছুতেই হতে পারে না। তুই আমাকে ভুলে যেতে পারিস না। তুই আমার, শুধু আমার। চাঁদ, তোকে সবাই আয়াত বলে কেন ডাকে? তুই ইয়ানা চৌধুরী আয়াত না, তুই তো ফাউজিয়া আনান চাঁদ। আমার চাঁদ, এই আকাশের চাঁদ। তুই আমাকে মনে কর চাঁদ, প্লিজ। তোর আকাশকে মনে কর। ফিরে আয় এই আকাশের বুকে, ফিরে আয়। চাঁদ, সবাই কেন তোকে আর আমাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে? সবাইকে শেষ করে দেবো আমি চাঁদ। তুই আমার না হলে আর কারো হতে পারবি না। তুই আমার দলিল করা সম্পদ, একান্ত আমার ব্যক্তিগত, আমার, শুধু আমার। চাঁদ, আমাদের বিরুদ্ধে অনেক বড়সড় ষড়যন্ত্র চলছে চাঁদ, কিন্তু তুই চিন্তা করিস না। আমার শরীরে এক বিন্দু রক্তকণা অবশিষ্ট থাকা অবধি তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। আমার থেকে তোকে কখনো আলাদা হতে দেব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে ভালোবাসবো, রক্ষা করব। যদি কখনো তুই আমার এই ডায়েরি পড়িস, নিশ্চয়ই তুই বেঁচে থাকবি। কিন্তু এই লেখার পর যদি আর কোনো লেখা না পাস, তাহলে ভেবে নিবি আমি আর বেঁচে নেই। কিন্তু তুই নিজেকে কখনো একা ভাবিস না। আমি ছিলাম, আছি, থাকবো তোর পাশে ছায়া হয়ে। তোর আকাশ তোকে অনেক ভালোবাসতো চাঁদ, ভালোবাসবে সারা জীবন। আমাকে ভুলে যাস না চাঁদ। যখন তোর আমার কথা মনে পড়বে, নিশ্চয়ই তুইও আমাকে ভালোবাসবি, তাই না? কিন্তু তখন তো আমি থাকবো না। যদি আমি না থাকি, তখন তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি, এক এক করে সবাইকে শাস্তি দিবি। ইতি, তোর আকাশ, তোর উন্মাদ পাগল প্রেমিক। আয়াতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। সে পাগলের মতো ডায়েরির পরের পাতাগুলো উল্টাতে থাকে। না, আর কিছু লেখা নেই। পরে সম্পূর্ণ পাতাগুলো শুভ্র, কোনো দাগ নেই, কোনো লেখা নেই। আয়াতের হৃদয় হাহাকার করে ওঠে। বিষণ্ণতায় ছেয়ে যায় তার সম্পূর্ণ অস্তিত্ব। তাহলে তার আসল পরিচয় অন্য কিছু? সে চাঁদ, চাঁদ তার আসল নাম ফাউজিয়া আনান চাঁদ। তাহলে কেউ এতদিন তাকে কেন বলেনি এই সত্য? কেন তার কাছ থেকে লুকিয়ে গিয়েছে? আর আকাশ, তার মানে আকাশ তার না। আকাশ বেঁচে ছিল, কয়েক মাস আগ পর্যন্ত বেঁচে ছিল। আর সে জানতে পারেনি কখনো কি হচ্ছে তার সাথে। এই কোন সত্যের মুখোমুখি হচ্ছে সে? সব গুলিয়ে যাচ্ছে, তার কিছুই মিলছে না। কেন হিসাব মিলছে না? কেন সম্পর্ক মিলছে না? তার স্বপ্নে আসা পুরুষ তার অর্ধাঙ্গ ছিল, ভালোবাসা ছিল, কবুল বলে নিজেকে দলিল করে দিয়েছিল তার নামে। না, আয়তের কিছুই মাথায় ঢুকছে না। এখন গোলকধাঁধেই পড়ে গেল সে। আয়তের মনে হলো সে কোনো চোরা বালিতে হারিয়ে যাচ্ছে। তার আশেপাশে কেউ নেই। সে বারবার ব্যর্থ হচ্ছে, বারবার ভঙ্গুর হচ্ছে তার অন্তর। চাঁদ হয়েও অমাবস্যায় ডুবে যাচ্ছে। সে অন্য কারোর সম্পদ। তাহলে সে কিভাবে পারল ইলাপকে বিয়ে করতে? কেন সে সব কিছু স্পষ্টভাবে মনে করতে পারছে না? এমন কেন হচ্ছে তার সাথে? তার অতীত কেন তার স্মৃতির পাতায় স্পষ্ট না? কেন সব ঝাপসা দেখছে সে? সব কিছু ধোয়াটে কেন? কেন এত কেনর উত্তর তার কাছে নেই। ডায়েরি বন্ধ করে গুটি গুটি পায়ে স্টাডি রুম থেকে বের হয়ে আসে আয়াত। হঠাৎই হন্তদন্ত হয়ে রুমে ঢুকে ইলাফকে দেখে আয়াত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। ডুকরে কেঁদে ওঠে সে। আমার আপনাকে কিছু বলার আছে ইলাফ। ইলাফ আয়াতের গাল ধুয়ে তার দিকে ফিরায়। এখন সময় নেই আয়াত জান, আমাদের অতি দ্রুত এক জায়গায় যেতে হবে। জলদি এসো, পরে তোমার সব কথা শুনবো। আয়াত অবাক হয়ে তাকাই ইলাফের দিকে। কিছুটা চিন্তিত লাগছে ইলাফকে। মাত্রই অফিস থেকে অন্তদন্ত হয়ে ফিরছে, কিন্তু তার তো আরো পরে আসার কথা। আর এই ভর দুপুরবেলা আয়াতকে বা কোথায় নিয়ে যাবে? কোথায় যাবেন এখন ইলাফ? নিজেকে কিছুটা স্বাভাবিক রেখেই বলে আয়াত। চলো আয়াত জান, গেলেই দেখতে পাবে। আয়াতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে যায় ইলাফ। অত্যাধিক জরুরি কিছু হবে হয়তো ভেবে আয়াতও আর কোনো বাক্য ব্যয় না করে ইলাফকে অনুসরণ করে চলে যায় তার সাথে। আধা ঘন্টা পর একটা জায়গায় এসে পৌঁছে তারা। আয়াত গাড়ি থেকে নামতেই বিস্ময় নিয়ে তাকায় চারপাশে। একটা রোডের পাশে কতগুলো মানুষ কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে। চারপাশে লোকজনের কোলাহল, একে অপরের সাথে কানাঘুষা করছে। অন্য পাশে পুলিশের দল কিছু একটা নিয়ে জরুরি কথা বলছে। গাড়ি থেকে তাদেরকে নামতে দেখে তাদের দিকে এগিয়ে আসে একজন পুলিশ। Hello, Mr. Shahan. Imtiaz. I am Mahabur Rahman, the OC of Police Station.
বলে হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয় ইলাফের দিকে। ইলাফও হাত মিলায়। হ্যালো। হ্যান্ডশেক শেষে মাহবুবুর রহমান আবার বলে ওঠে, চলুন আমার সাথে, লাশগুলো ওপারে রাখা। বলে এগিয়ে যায় তিনি। লাশ? কিসের লাশ? কার লাশ? কে মেরেছে কাকে? আমি কিছু বুঝতে পারছি না ইলাফ। এক নাগারে কতগুলো বলতে থাকে আয়াত। ইলাফ আলগোছে আয়াতের এক হাত আবদ্ধ করে নেয় নিচের হাতের মুঠোয়। এরপর সামনে এগোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। চলো আমার সাথে আয়াজান। লোকজনে ভিড়ে ঠেলে ভিতরে প্রবেশ করে তারা দুজনে। একটা পুড়ে যাওয়া গাড়ি পড়ে আছে। গাড়ির কতগুলো অংশ ছিন্ন ভিন্ন হয়ে আছে। যত সম্ভব কোনো কারণে গাড়িটি ব্লাস্ট হয়ে গিয়েছে। গাড়ির অবস্থা দেখতেই আয়াতের তাই মনে হয়েছে। আরেকটু এগিয়ে যায় দুজনে। তারপর 3টা লাশ রাখা। ধক করে ওঠে আয়াতের কলিজা। মনের মাঝে হাজারো বাজে ভাবনায় মাথা চাড়া দিয়ে ওঠে। লাশগুলো সাদা কাপড়ে আবৃত। একটা লাশের হাত বের হয়ে আছে, যা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কোনো সুস্থ মানুষের পক্ষে লাশগুলো উল্টে দেখা সম্ভব না। আজ শক্ত করে ইলাফের এক হাত জড়িয়ে ধরে। পুলিশ এগিয়ে এসে তাদের উদ্দেশ্যে বলতে থাকে, ডাক্তার আতিক চৌধুরী কোথা থেকে শহরে ফিরছিলেন, কিন্তু কেউ তার গাড়িতে বোমা ফিট করে রেখেছিল। এমনকি গাড়ির মধ্যেও আগে থেকে সমস্যা করে রেখেছিল, যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং ব্লাস্ট হয়ে যায়। তার সাথে তার স্ত্রী এবং পুত্র ছিল, 3জনই বোম ব্লাস্টে মারা যায়। উই আর ভেরি সরি। থমকে যায় আয়াতের পৃথিবী। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে দুঃস্বপ্ন দেখছে। একটু পরে স্বপ্নটা ভেঙে যাবে আর সবকিছু আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। কিন্তু না, সে কোনো দুঃস্বপ্ন দেখছে না। সে যখন এই উপলব্ধি করতে পারছে এটা কোনো দুঃস্বপ্ন না, বরং এক মর্মান্তিক সত্য, তখনই অনুভব করছে তার পায়ের তলা থেকে জমিন সরে যাচ্ছে। না! চিৎকার দিয়ে কেঁদে ওঠে আয়াত। ইলাপ শক্ত করে জড়িয়ে ধরে আয়াতকে। এরা আমার বাবা মা, আমার ভাই। কি বলছিল উনি? এসব এসব সত্যি না, তাই না ইলাফ? সব মিথ্যা। বলুন না ইলাফ, সব মিথ্যা। বলুন না ইলাফ। ইলাপের কাজ ঝাঁকিয়ে চিৎকার করে বলতে থাকে আয়াত। শান্ত হও আয়াজান, সব ঠিক হয়ে যাবে। কি বলছেন আপনি ইলাফ? কিভাবে শান্ত হব আমি? সবাই আমাকে ছেড়ে চলে গেছে ইলাফ। আমি শান্ত হতে পারছি না। প্লিজ ইলাফ বলুন, ওরা আমার মা বাবা না, অন্য কেউ। কোথাও ভুল হচ্ছে সবার ইলাফ। প্লিজ বলুন না ওদের, ওরা আমার মা বাবা না ইলাফ। প্লিজ বলুন, প্লিজ বলুন না ইলাফ। আর চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তার কত ইচ্ছে ছিল তার মা বাবা আসলে সবার সাথে কত দুষ্টামি করবে, ইলাপকে নিয়ে তাদের সাথে ঘুরতে যাবে, কত কত কিছু প্ল্যান করে রেখেছে সে শুধু অপেক্ষা করছিল কখন তার মা বাবা ফিরবে। কিন্তু এইভাবে ফিরবে এটা তো তার প্ল্যানে ছিল না। তাহলে এমন কেন হলো? আয়াত কাঁদছে, চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। ইলাপ জড়িয়ে ধরে রেখেছে তাকে। কতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে তারা। আয়াতের কান্নার বেগ কিছুটা কমেছে। হিসকে তুলে তুলে কাঁদছে এখন। একজন পুলিশ অফিসার এসে দাঁড়ায় তাদের পাশে। মিস্টার শাহান, ম্যামকে নিয়ে আসুন। আমাদের কিছু ফর্মালিটি রয়েছে, সেগুলো আপনার সাথে পূরণ করতে হবে। লাশগুলো ফরেন্সিক ল্যাবে নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য। প্লিজ একটু কোঅপারেট করুন আমাদের সাথে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। পুলিশ চলে গেলে ইলাফ আয়াতের দুকালে হাত রেখে তার দিকে ফিরায়। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে আয়াতের। নাকের ডগা টকটকে রক্তিম বর্ণ ধারণ করেছে। থেকে থেকে হিসকি তুলে কেঁপে উঠছে সে। ইলাপ সযত্নে আয়াতের চোখের পানি মুছে দেয়। পুনরায় অশ্রুধারায় তা আবার ভিজে যায়। ইলাপ আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, ফর্মালিটিগুলো পূরণ করতে পারবে আয়াজান? আয়াত দুদিকে মাথা নাড়ে, মানে সে পারবে না, সে এখন কিছুতেই পারবে না। ইলাপ আয়াতকে একপাশের একটা বেঞ্চিতে বসায়। অ্যাম্বুলেন্সের সাথে করে আসা একজন নার্সকে নিয়ে তার পাশে দাঁড়াতে বলে। ম্যামের খেয়াল রাখবেন, আমি এক্ষুনি আসছি। জি স্যার। ইলাপ চলে যায় যাবতীয় ফর্মালিটিগুলো পূরণ করতে। আয়াত মূর্তির মতো বসে আছে, কোনো নড়াচড়া নেই। চোখ দিয়ে অবিরতি পানি পড়ছে। একটা পর একটা ধাক্কা খেয়ে চলে এসেছে। তার জীবনে কি শান্তি নামক কিছু আদৌ আছে কিনা জানা নেই তার। আয়াত আনমনে কিছু ভাবছে। হঠাৎই একটা বাচ্চা এসে আয়াতের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে আবার ভিড়ের ভিতর হারিয়ে যায়। আয়াত কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটা আয়াতের চোখের আড়াল হয়ে যায়। আয়াত নিজের হাতের মুঠো খুলতেই দেখতে পায় একটা ছোট্ট চিরকুট। এই মুহূর্তে চিরকুটটাকে কে দিতে পারে ভেবে পায় না আয়াত। আয়াত কিছুটা কৌতূহল নিয়ে চিরকুটটা ধীরে ধীরে খুলে চোখের পলক বুলিয়ে পড়তে থাকে চিরকুটে থাকা লেখাগুলো। ধক করে ওঠে তার কলিজা, সজোরে ছিঁড়ে ফেলতে থাকে চিরকুটটা। খণ্ড খণ্ড করে ফেলে হাতে থাকা কাগজটি। মনে হচ্ছে যত ক্ষোভ সব কাগজের উপর। অবশ হতে থাকে তার দেহ, ধীরে ধীরে অসাড় হয়ে আসছে তার মস্তিষ্ক।
একদিনে পরপর 3টা শখ কিছুতেই মেনে নিতে পারছে না সে। না, আর তার পক্ষে সম্ভব না। নিজের শরীরের সব ভার ছেড়ে দেয় সে। ধীরে ধীরে বন্ধ হতে থাকে তার চোখের পাতা। নেবে নেব চোখে তাকে দূরে দাঁড়িয়ে থাকা ইলাফের পানে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। এরপরই নিস্তেজ হয়ে যায় তার দেহ, বুঝে যায় চোখের পাতা, জ্ঞান হারায় সে। একটু দূরে দাঁড়িয়ে থাকা নার্স এসে ধরে ফেলে তাকে, জোরে ডাক দেয় ইলাফকে। ইলাফ দ্রুত এসে আলগোছে কোলে তুলে নেয় আয়াতকে। গাড়িতে বসিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ঔষধি ঘ্রাণে পূর্ণ কেবিনে শুয়ে থাকা আয়াত মিটমিট করে চোখ খুলল। সর্বপ্রথম নজর এলো সাদা ধবধবে সিলিং, কানে গেল হার্টবিট মনিটরে মৃদু বিপ বিপ শব্দ। প্রাণ ভরে এক লম্বা শ্বাস নিল সে। হাত নাড়াতেই অনুভব করলো তার এক হাতে স্যালাইন লাগানো, আর এক হাত নাড়াতেই অনুভব করলো কেউ তার হাত শক্ত করে চেপে ধরে আছে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ তার দিকে তাকিয়ে জল জল করছে। চোখের মালিককে চিনতে অসুবিধা হলো না তার। এখন কেমন লাগছে আয়াত জান? আয়াত ছোট্ট করে উত্তর দিল। ভালো। খানিক নীরবতা বিরাজ করলো কক্ষ জুড়ে। নীরবতা ভেঙে আয়াত ধীর কণ্ঠে বলে উঠল, সামান্য অবচেতনিত হয়েছিলাম ইলাফ, হসপিটালে আনার কি প্রয়োজন ছিল? আয়াতের অতর্কিত উচ্চারণে থমকালো ইলাফ। নিঃশব্দে তাকিয়ে রইল আয়াতের পানে। আয়াত প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করলো ইলাফের পানে। চুপ করে আছেন যে? ইলাফ লম্বে এক প্রশ্বাস নিল। আয়াতের এক হাত নিজের হাতের মুঠোই আরো শক্ত করে চেপে ধরল, আরেক হাত আয়াতের কপালের উপর থেকে চুলের ভাঁজে গলিয়ে দিল। চোখ রাখলো আয়াতের চোখে। তুমি পুরো 3 দিন সেন্সলেস হয়েছিলে আয়াত জান। চমকালো আয়াত, চোখ বড় বড় করে তাকালো ইলাফের দিকে, মনে মনে আওড়ালো, 3 দিন? এতটা সময় আমি অবচেতন ছিলাম? কিন্তু কেন? টানা 3 দিন আয়াত অবচেতন থাকায় কিছু সময়ের জন্য তার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। শরীর ভীষণ দুর্বল লাগছে তার। আয়াত এবার মস্তিষ্কে জোর দিতে থাকে, ভাবতে থাকে কি হয়েছিল তার সাথে। একলাপে বসে পড়ে আয়াত, হাতে থাকা স্যালাইনের নল একটানে খুলে ফেলে। মনে পড়ে গেছে তার, সব মনে পড়ে গেছে। মা বাবা কোথায় ইলাফ? চিৎকার দিয়ে ওঠে আয়াত। শান্ত হও তুমি আয়াত জান, এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। বলুন ইলাফ, আমার মা বাবা কোথায়? বলুন তারা বেঁচে আছে। ওই দিন সব মিথ্যে ছিল, আমি দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই না? বলুন ইলাফ। এর মধ্যেই কেবিনে প্রবেশ করে ডাক্তার। মিসেস আয়াত, আপনি এইভাবে উত্তেজিত হবেন না। আমার মা বাবাকে এনে দিন ইলাফ, ওনাদেরকে আমার চাই, ওদেরকে চাই। ধীরে ধীরে আবরণ নিস্তেজ হয়ে আসে আয়াতের শরীর। পড়ে যেতে নিলে ধরে ফেলে ইলাফ, শব্দপূর্ণে শুয়ে দেয় শুভ্র বিছানায়। এরপর তাকায় ডাক্তারের দিকে। ওনাকে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘুম ভাঙলে ওনার যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন। কোনোভাবে উত্তেজিত হতে দেওয়া যাবে না। ওনার মেন্টাল হেলথ স্টেবল নয়, খুব ক্রিটিক্যাল। যদি উনি বারবার এমন উত্তেজিত হয়ে পড়েন তাহলে ওনার ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। ইলাফ নিঃশব্দে দাঁড়িয়ে শুনছে ডাক্তারের কথাগুলো। তার মন চাইছে এখনই ডাক্তারের গলা কেটে দিতে। কি বাজে কথা বলছে তারা, আয়াত জানেন আমি কিচ্ছু হবে না। আয়াত জানে সে কিছুই হতে দিবে না। নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করে সে। ডাক্তার চলে গেলে বসে পড়ে আয়াতের পাশে, মাথায় হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলে ওঠে, কিচ্ছু হবে না তোমার আয়াত জান, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হতেই হবে। আমার আয়াত জান একদম ঠিক হয়ে যাবে। আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় ইলাফ, মাথায় এলিয়ে দেয় ধরে থাকা হাতের উপর। ভীষণ ক্লান্ত সে। এই 3 দিন এক ফোঁটা ঘুমাতে পায়নি। এখন চোখের পাতা বুজে আসছে তার, আর খুলে রাখা সম্ভব নয়। অসম্ভব জ্বালা করছে তার চোখ। তার আয়াত জান এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই সুযোগে সে একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। আয়াত জানের ঘুম ভাঙার আগে নয় আবার উঠে পড়বে 5 দিন পর। 2 দিন আগেই আয়াতকে হসপিটাল থেকে বাসায় এনেছে ইলাফ। আয়াতের কখন কি লাগবে, কি প্রয়োজন সব এগিয়ে দেয় যথাসময়ে। প্রপার টেক কেয়ার করে আয়াতের, কিন্তু আয়াত খুবই চুপচাপ থাকে। ইলাফ কিছু বলেও কোনো কথার উত্তর দেয় না। তাকে দেখে মনে হয় সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চা যে এখনো কথা বলতে পারে না। ইলাফ কিছু বলেও ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে সে, কোনো প্রত্যুত্তর করার প্রয়োজন মনে করে না। তার মা বাবা চলে যাওয়াতে সে ভীষণ রকম শখ খেয়েছে। এরকম থাকার আরেকটা কারণও আছে। ইদানিং সে আকাশের বিষয়গুলো নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করে। আগে কেবল স্বপ্নেই দেখতে পেত, কিন্তু এখন দিনের বেলায়ও সে এসব শুনতে পায়।
তার আর আকাশের স্মৃতিটাকে খুব বাজেভাবে তাড়া করে বেড়ায়। আকাশের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। তার মনে হয় সে আকাশের সাথে ভীষণ অন্যায় করে ফেলেছে। আকাশের সাথে কাটানো কিছু মুহূর্ত, আকাশের স্মৃতি আয়াতকে শান্তিতে থাকতে দিচ্ছে না। বারবার আকাশে বলা কথাগুলো তার কানে বাজতে থাকে, কিন্তু স্মৃতির পাতায় কিছুই স্পষ্ট না তার। এ কোন গোলক ধাঁধায় আটকে গেছে সে বুঝতে পারছে না। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুলে চিরুনি চালাচ্ছে আর এসবই ভাবছে। কোমরে কারো শক্ত হাতের বাঁধনে আয়নায় তাকাই আয়াত। ইলাপ আয়াতের কাঁধে চিবুক ঠেকিয়ে আয়নায় তার দিকে তাকিয়ে আছে। আয়াত তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। আয়াত এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইলাপ আয়াতের কাঁধে নাক ঘষতে ঘষতে বলে ওঠে, আমার সাথে কথা বলো হায়াতজান। সারাদিন এভাবে মন খারাপ করে থাকলে হবে? আয়াত কোনো প্রত্যুত্তর না করে ইলাপের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইলাপ কিছু না বলে হাত বাড়িয়ে আয়াতের হাত থেকে চিরুনি নেয়। এগিয়ে গিয়ে আয়াতের মাথায় চিরুনি ঠেকায়। আয়াত বাধা দিয়ে সরে যেতে যেতে বলে ওঠে, আমি পারবো ইলাফ। ইলাপের মুখে ফুটে ওঠে এক চওড়া হাসি। আজকে 5 দিন পর তার আয়োজন তার সাথে কথা বলেছে। খুশিতে পাগল হয়ে যাচ্ছে সে। আয়াতের চুল আস্তে দিতে দিতে বলে ওঠে, আমি জানি তুমি পারবে আয়াতজান, কিন্তু আমাকে করতে দাও। আয়াত আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইলাপ মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। আয়াতের অত্যাধিক লম্বা চুল হওয়ার তরুণ ইলাপের কিছুটা বেগ পেতে হচ্ছে, তবুও নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে। সামনে থাকা দুভাগ চুল নিয়ে পিছনের দিকে হেয়ার ক্লিপ লাগিয়ে দেয় ইলাপ। বাকি চুলগুলো ছেড়ে দেয় পিঠে। চিরুনি রেখে নাক ডুবায় আয়াতের লম্বা কেশরাশিতে। প্রাণ ভরে শ্বাস গ্রহণ করে সে। তোমার এই চুলগুলো আমার ভীষণ পছন্দের আয়াতজান। চুলে নাক ডুবিয়ে বলে ওঠে ইলাপ। আয়াত ছোট্ট করে উত্তর দেয়। আয়াতের কিছু একটা মনে পড়ে যায়। তুমি আমায় মারলে আকাশ ভাইয়া। এই চুপ, একদম চুপ, কান্না করবি না। মাথাটা এখন গরম আছে, পরে আরো 2-3টা লাগিয়ে দিব। আমি মাকে বলবো তুমি আমাকে মেরেছো। বল বল, যাকে ইচ্ছা তাকে বল। তার আগে আমাকে বল, তোর চুলগুলো কেটে ছোট করে ফেলেছিস কেন? আমি তো কাটিনি, বিশ্বাস করো আকাশ ভাইয়া, মা আমাকে কেটে দিয়েছিল। আকাশ এগিয়ে এসে চাঁদের দুবাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর যদি কখনো চুল কেটেছিস সেদিন তোর খবর করে দিব, বলে দিলাম। চাঁদ ছলো ছলো চোখে তাকাই আকাশের দিকে। আর কাটবো না আকাশ ভাইয়া। আকাশ জড়িয়ে ধরে চাঁদকে। সরি রে, মারতে চাইনি, কিন্তু তুই এমন কাজ করে বসে থাকিস, নিজের রাগ সামলাতে পারি না। তুই জানিস তোর এই লম্বা চুলে তোকে ঠিক কতটা সুন্দর লাগে? একেবারে স্বর্গের অপ্সরা মনে হয়। আর কখনো কাটবি না, কেমন? চাঁদ ছোট্ট করে উত্তর দেয়। ঠিক আছে। আতে চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার মানে কি এ কারণে সে কখনো চুল কাটতে চাইতো না? যখনই ভাবতো চুলগুলো আরেকটু ছোট করে নিবে, তখনই কেমন যেন হাসপাস করতো তার অন্তর। মন সায় দিত না তার। আতে নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। কিছুই বুঝতে পারছে না সে কি করবে, কি করা উচিত তার। এভাবেই অতিবাহিত হয় আরো 3 দিন। হয়েছে তোমার আয়াতজান, চলো তাহলে। ইলাফের ডাকে পিছু ফিরে তাকাই আয়াত। ইলাফ একটা হোয়াইট শার্ট সাথে কালো ফর্মাল প্যান্ট পরেছে। ঘাড় ছুঁইছি, লম্বা চুলগুলো পেছনের দিকে ফেরানো। কয়েকটা মসৃণ চুল কপালে গড়াগড়ি খাচ্ছে। এক হাতে একটা মোটা ডায়ালের ঘড়ি, অপর হাতে একটা সিলভার ব্রেসলেট। ব্যাস, এতে মারাত্মক সুদর্শন লাগছে তাকে। চোখ ফেরানো দায়ী হয়ে পড়েছে। আয়াত তাকিয়ে থাকতে থাকতে কখন যে ইলাফ তার একদম কাছে চলে এসেছে সে খেয়াল নেই তার। ইলাপ আয়াতের কোমর জড়িয়ে ধরে কপালে গালে চুমু খায়। আয়াতের একটা হাত নিজের হাতের মুঠোর সামনে আনে। হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে ওঠে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আমার হৃদয়ে রানী। ইলাপের এমন উক্তিতে আয়াত কিছুটা লজ্জা পায়। আয়াতের পরনে একটা সাদা লং কুর্তি, সাথে কালো ম্যাচিং প্যান্ট। ঠিক ইলাপের সাথে মিল রেখে পরা। মূলত ইলাপি তাকে এগুলো পরতে বলেছিল। লম্বা চুলগুলো ছেড়ে রাখা, সামনে থেকে কয়েকটা ছোট ছোট চুল গালে কপালে গড়াগড়ি খাচ্ছে। এতে সে ইলাপের মনোযোগ আকর্ষণ করে নিয়েছে। আয়াত মাথা নুয়ে বলে ওঠে, চলুন। দুজনেই বেরিয়ে পড়ে। দরজার কাছে যেতেই আয়াতের মনে পড়ে কিছু একটা রেখে এসেছে সে রুমে। ইলাফ আপনি যান, আমি এক্ষুনি আসছি। জলদি এসো আয়াতজান।
বলে নেমে পড়ে ইলাফ। আয়াত ভিতরে ঢুকে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নেয়, উল্টে পাল্টে দেখে নেয় একবার, কিছু একটা বলে উঠে বিড়বিড় করে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নেয় মূল্যবান জিনিসটি। এরপর সেও বেরিয়ে পড়ে রুম থেকে। জঙ্গল থেকে কিছুটা দূরে ছোট্ট একটি নদী আছে। নদীর পাড়ে ঘুরতে এসেছে দুজনে। আজ সারাদিন মনমারা হয়ে থাকে, ঠিকভাবে কথা বলে না। তাই ইলাপ ভেবেছে তাকে একটু ঘুরিয়ে নিয়ে যাবে, যাতে একটু মন ভালো হয়ে যায় তার। কিন্তু আয়াত কোথাও যাবে না, জানিয়ে দিয়েছে। ইলাপও নাছর বান্দা, সে যখন বলেছে যাবে তার মানে যেতেই হবে। ইলাপের এমন খামখেয়ালি আচরণে আয়াত কিছুটা বিরক্ত হয়। আয়াতের ইচ্ছে নেই, তাও কেন তাকে জোর করছে। কিন্তু ইলাপের কথার অবাধ্য হওয়ার সাহস নেই তার। তাই সে বলেছে কাছে কোথাও সুন্দর নিরিবিলি জায়গা থাকলে তাকে নিয়ে যেতে। দূরে কোথাও যেতে ইচ্ছুক নয় সে। তাই ইলাপ তাদের পাশে থেকে অল্প দূরত্বে একটি নদীর পাড়ে নিয়ে এসেছে আয়াতকে। উদ্দেশ্য একটাই, তার আয়াত জানে মন ভালো করা। গাড়ি থেকে নেমে আয়াত ঘুরে ঘুরে দেখতে থাকে জায়গাটা। নিরিবিলি একটা জায়গা, মানুষ যাতায়াত একদম নেই, না থাকারই কথা। এই নির্জন জঙ্গলের ভিতর নদীর তীরে কে আসবে? কিন্তু জায়গাটা অত্যাধিক সুন্দর, মনোরম পরিবেশ। নদীর বুক থেকে ভেসে আসা হাওয়ায় ক্ষণিকেই মন সতেজ প্রফুল্ল হয়ে ওঠে। নদীর উল্টো পাশে সুবিস্তীর্ণ সবুজ মাঠ, চারদিকে পাখির ডাক আর নদীর পানির মৃদু কোলাহল। সবুজ মাঠের অদূরে গিয়ে মিলিত হয়েছে সুবিস্তীর্ণ আকাশ। চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় আয়াত। ইলাপ এসে আয়াতের পাশে দাঁড়ায়। কেমন লাগছে আয়াত জান? আয়াত তাকায় ইলাফের দিকে, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলে ওঠে, ভালো। এরপর আবার চোখ রাখে নদী মাতৃকার উপর। ইলাপ হেসে এগিয়ে যায় গাড়ির দিকে, বের করে আনে কয়েকটি চকলেট, সাথে 2টা সূর্যমুখী ফুল। এগিয়ে যায় আয়াতের পাশে। এই নাও আয়াত জান। আয়াত তাকায় ইলাফের দিকে, তার দিকেই হাত বাড়িয়ে রেখেছে, হাতে ধরে রাখা সূর্যমুখী ফুল। আয়াত চোখ রাখে ইলাফের চোখে। সূর্যমুখী ফুল এখন আর আমি পছন্দ করি না ইলাফ। আয়াতের এমন বিষাদময় কণ্ঠে চোখ ছোট ছোট করে তাকায় ইলাফ। আমি জানি তোমার মন খারাপ দেখে তুমি এই কথাটা বলছো। সব ঠিক হয়ে যাবে আয়াত জান। আয়াত কণ্ঠে দৃঢ়তা এনে বলে ওঠে, প্রয়োজন নেই ইলাফ, বারবার এক কথা রিপিট করতে চাই না। বলেই অদূরে আকাশে পানে চোখ রাখে। আয়াতের আজকাল আকাশের দিকে তাকিয়ে থাকতে কেমন যেন এক ভালো লাগা কাজ করে। তার বারবার মনে পড়ে যায় ডায়েরিতে লেখা আকাশের কথাগুলো। সত্যি তো, আকাশ চলে গিয়েও কেমন যেন তাকে ছায়ার মতো আগলে রাখছে। বলেছিল সে আগলে রাখবে, কথা রেখেছে সে তার। মৃদু হাসির ঝলক ফুটে ওঠে আয়াতের অধর জুড়ে। তৎক্ষণাৎই তা আবার মিলিয়ে যায় বিষণ্ণতায়। ইলাপ চেয়ে চেয়ে দেখছে তার আয়াত জানকে। এই মেয়ের মতিগতি কিছুই ঠাউর করতে পারছে না সে। ইলাপ ফুলগুলো একটা শেকড়ের উপর রাখে, সাথে চকলেটগুলো। এরপর আয়াতের আরো কিছুটা কাছে এসে দাঁড়ায়। আয়াত জান। ইলাপ ফিরে আয়াতের দিকে। আয়াতও ফিরে তাকায় ইলাফের পানে, চোখ রাখে ইলাফের চোখে। তোমাকে দেখার পর বুঝলাম হতে পারে একটা মানুষও কারো দুনিয়া। একটা মানুষের জন্য আরেকটা মানুষ উন্মাদ হতে পারে, পাগল হতে পারে, পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। আয়াত জান। আর তাকিয়ে আছে, কিছু বলছে না সে। হঠাৎই আয়াতের চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, পিছিয়ে যেতে থাকে সে। ইলাপ অবাক হয়ে তাকিয়ে থাকে আয়াতের দিকে। কি করছো আয়াত জান? পড়ে যাবে তো। আয়াতের কোনো হেলদোল নেই। সে ইলাপের থেকে প্রায় 3 হাত পিছিয়ে যায়। এরপর থেমে গিয়ে নিজের হ্যান্ডব্যাগ থেকে কিছু একটা বের করে ইলাপের দিকে। বন্দুক। নিজের ভুরুদয় কুঞ্চিত করে তাকায় ইলাপ হাতের দিকে। আপনার খেলা শেষ ইলাফ, আপনাকে আর কারো জীবন নিতে দিব না আমি। পারলে ক্ষমা করে দেবেন আমাকে। ইলাপ আয়াতের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে জানে তার আয়াতজান তার সাথে মজা করছে। তার আয়াতজান তাকে নাকি গুলি করবে। তার বাচ্চা আয়াতজান কখন কি করে নিজেও জানে না।